আগের ভিডিওয়ে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকের ভিডিওয়ে নতুন কিছু বিষয় পড়ব। প্রথমে দেখো শক্তির অপচয়। শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তখন কিছু পরিমাণ শক্তি এরূপ অবস্থায় চলে যায় যে তাকে আর কোনো ব্যবহারিক কাজে লাগানো যায় না। এরকম শক্তিকে আমরা বলি অপচয়জনিত শক্তি বা শক্তির অপচয়। ধরো কোনো যন্ত্রের সাহায্যে যখন আমরা কাজ করি তখন সেই যন্ত্রে কিছু পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়। যখন সেই যন্ত্র থেকে আমরা প্রাপ্ত কার্য দেখব এবং যে শক্তি সরবরাহ করেছিলাম সেই শক্তি দেখব, সেই দুটো কখনো সমান হয় না। তার কারণ কিছু পরিমাণ শক্তি ঘর্ষণ অথবা অন্যান্য কোনো ক্রিয়ার ফলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই অপচয় শক্তিকে বর্তমানে কিভাবে কাজে লাগানো যায় তার বিভিন্ন প্রক্রিয়া চলছে, কিন্তু তাও এখনো কিছু আবিষ্কার হয়নি সেরকম। তাই বিশ্বে সবসময় অপচয় শক্তির পরিমাণটা ক্রমশ বেড়েই চলেছে। এবার দেখো যন্ত্রের দক্ষতা। যন্ত্রের দক্ষতা বা কর্মদক্ষতা সমান যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বা যন্ত্রের প্রদত্ত শক্তি ইন্টু 100। কোনো যন্ত্রের দক্ষতা 90% বলার অর্থ হলো যন্ত্র থেকে যে পরিমাণ কার্য পাওয়া যাবে তা হচ্ছে 90 ভাগ কোনো যন্ত্রের দক্ষতা 90%। কথার অর্থ হলো যন্ত্রটিতে যদি 100% শক্তি দেওয়া হয়ে থাকে তাহলে যন্ত্র থেকে যে কার্য পাওয়া যাবে তা হচ্ছে 90% এবং 10% শক্তি অপচয় হয়ে যাচ্ছে। এবার দেখো ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। আমরা জানি অভিকর্ষের প্রভাবে মসৃণ নলাতল বরাবর কোনো পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সকল অবস্থানে অপরিবর্তিত থাকে, কিন্তু বাস্তবে ঘর্ষণহীন তল পাওয়া সম্ভব নয়। তাই যেকোনো বাস্তব নলাতল বরাবর যখন কোনো বস্তু গতিশীল হয় তখন বস্তুটির গতির বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে এবং বস্তুটিকে ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হয়, ফলে তার কিছু শক্তির অপচয় হয়। প্রথমে একটা নলাতল ধরো, সেই নলাতল বরাবর কোনো বস্তু নামছিল। ধরে নাও সেই বস্তুকণার ভর হচ্ছে m এবং নাম দাও এটা a, এটা c, এটা d। এবার মাঝখানে একটা বিন্দু ধরো, সেটা হচ্ছে b। ওটা আমরা পরে একটা বস্তুকে রেখে দিচ্ছি। তাহলে প্রথমে বস্তুকণাটা কোথায় ছিল? a বিন্দুতে, পরে b তে এসছে, তারপর লাস্টে c তে আসবে। আচ্ছা, এবার এই AD উচ্চতাটা ধরে নাও কত? h, আর এই নতিকোণটা হচ্ছে কত? থিটা। চেম্বরে বস্তুকণা যখন A থেকে পড়ছিল তাহলে এই নততল বরাবর নিচের দিকে নামছিল। তাহলে B বিন্দুতে যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে উপাংশ বিভাজন করলে দেখব যে এর ওজন কাজ করছে নিচের দিকে mg, আর এদিকে হয়ে যাবে একটা উপাংশ, সেটা থিটা হলে এটা হয়ে যাবে কত? mg cos থিটা। আর এদিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে mg sin থিটা। তাহলে mg sin থিটা নিচের দিকে নামাচ্ছে বস্তুটাকে, তাহলে সেটাকে বাধা দেবে কে? ঘর্ষণ বল F। আর এখানে লম্ব প্রতিক্রিয়া হবে n বা r, যাই ধরতে পারো। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি n সমান mg cos থিটা। আর a থেকে b পর্যন্ত বস্তুর যে দূরত্ব এসছে সেই দূরত্বটাকে যদি আমরা x ধরি তাহলে a বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি সমান mgh। তার কারণ এটা যদি নির্দেশ তল হয় তাহলে নির্দেশ তলের সাপেক্ষে বস্তুকণাটি এই উচ্চতায় আছে, সেই জন্য এই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হবে mgh। তাহলে এই বিন্দুতে প্রথমে বস্তুটি স্থির ছিল, সুতরাং গতিশক্তি হবে 0। তাহলে এই বিন্দুতে বস্তুর মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান হবে কত? mgh। এবার বস্তুটি
এ বিন্দু থেকে বি বিন্দুতে এলে ধরে নিই বি বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে ভি। ভি হলে গতিশক্তি কত হবে? সমান হাফ এম ইন্টু ভি স্কোয়ার। বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি সমান mg ইন্টু এই উচ্চতাটা। তাহলে এই উচ্চতাটা কত সেটা একটা কিছু একটা ধরে নাও যে এখানে যে বস্তুটা যে দূরত্বটা নেমেছিল সেই হাইট অনুসারে এখানে হাইট দেওয়া ছিল কত h। তাহলে এইটা ধরে নাও অন্য একটা জায়গা বা অন্য একটা পয়েন্ট, সেটা ধরে নাও e। তাহলে এটা হয়ে যাবে কত d ইন্টু e। তাহলে ডিই সমান কত হবে? সমান হবে mg হোল ইন্টু এডি মাইনাস এ ইন্টু ই। এবার এডি সমান ছিল কত এইচ, আর এই এখানে অতিকোণ থিটা হলে এটা অতিকোণ কত হবে থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা হয়। তাহলে এটা হয়ে যাবে কত এই সমান হয়ে যাবে এক্স সাইন থিটা। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে মোট শক্তি বার করতে হবে। তার আগে আমাদের কাজ এই ভি এর মান কত বা ভি স্কোয়ারের মান কত। এবার দেখো বস্তুটি যখন নতল বরাবর গড়িয়ে পড়ছিল তখন উপরের দিকে ঘর্ষণ বল এফ কাজ করছিল। তাহলে এই ঘর্ষণ বলের জন্য এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণ এ সমান কত হয় জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এটা আমরা ফ্রিকশনে পড়েছিলাম, নতল বরাবর গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ যখন নততলটি অমসৃণ। তাহলে মিউটা কি? এই নততলের ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ওই বিন্দুতে বেগ যদি ভি ধরেছিলাম, যেহেতু বি বিন্দুতে বেগ ভি ধরা হয়েছিল, সুতরাং লাগাতে পারি ভি স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার। তাহলে এ বিন্দুতে বেগ কত ছিল 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু দূরত্ব নেমেছে কত x পর্যন্ত, সমান হবে 2 এ এর জায়গায় বসবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা হোল ইন্টু এক্স। তাহলে বি বিন্দুতে মোট শক্তি বা বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারের মান কত বসিয়ে দাও 2 ইন্টু জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা হোল ইন্টু এক্স প্লাস স্থিতি শক্তি কত mg ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা। এখান থেকে 2 2 কেটে নাও, তাহলে এটা হয়ে যাবে এম জি সাইন থিটা বা এম জি এক্স সাইন থিটা মাইনাস এম জি এক্স মিউ এম জি এক্স কস থিটা প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা। তাহলে এখানে এম জি এক্স সাইন থিটা, এটা এম জি সাইন থিটা কেটে গেলে এখানে থাকবে এম জি এইচ মাইনাস মিউ এম জি কস থিটা ইন্টু এক্স। তাহলে মিউ এম জি কস থিটার মান তো ঘর্ষণ বলের সাথে সমান, এটাকে আমরা লিখতে পারি এম জি এইচ মাইনাস এফ ইন্টু এক্স। তাহলে আমরা দেখলাম যে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ছিল কত mgh, কিন্তু বি বিন্দুতে যান্ত্রিক শক্তি দেখা যাচ্ছে মাইনাস অফ fx পরিমাণ কম। সুতরাং আমরা বলতে পারি যে ঘর্ষণের উপস্থিতির জন্য যান্ত্রিক শক্তি এখানে সংরক্ষিত হচ্ছে না। তাহলে এই fx টা কি? তাহলে fx যে রাশিটা এসছে ঘর্ষণ বল ইন্টু এক্স, সেটা হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের দরুন এসছে। এখন বস্তু কণাটি পুরো যদি এ থেকে সি পর্যন্ত আসে
তাহলে পুরো নলাতলের দৈর্ঘ্য যদি আমরা এল ধরে নিই, নলাতলের দৈর্ঘ্য পুরোটা যদি এল হয়, তাহলে বস্তুকণা এ থেকে সি তে নামলে এল দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য এসি তলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য সমান ঘর্ষণ বল ইন্টু এল সমান হবে মিউ এম জি এল কস থিটা। তাহলে এই যে রাশিমালাটা এসছে, এটাকে আমরা বলবো কি, অপচিত শক্তি বা অপচিত কৃতকার্য। তাহলে এই অপচিত শক্তির পরিমাণ যেটা পুরো নলতলটা নামার জন্য যেটা হবে, সেটা মিউ এম জি এল কস থিটা হবে। তাহলে এটা শুধুমাত্র ঘর্ষণ বলের জন্যই আসছে। যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এবং বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সর্বদা সমান হতো, অর্থাৎ ধ্রুবক হতো। তাহলে এখানে আমরা লিখতে পারি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি মাইনাস এফ ইন্টু এক্স। যেহেতু বস্তুকণাটি এ থেকে বি তে নেমেছিল এবং এক্স দূরত্ব নেমেছিল। এবার দেখো সংরক্ষী বল। যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে আমরা বলবো সংরক্ষী সংস্থা, এবং এরূপ সংস্থায় যে বল কাজ করে তাকে বলা হয় কি, সংরক্ষী বল। সংরক্ষী বলে কিছু প্রপার্টিজ আছে। প্রথম ধরো, সংরক্ষী বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অন্তিম ও প্রাথমিক অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষী বলের উদাহরণ হলো অভিকর্ষ বা মহাকর্ষ বল, স্থির তড়িৎ মধ্যে ক্রিয়াশীল বল ইত্যাদি। আর সংরক্ষী বলের বিরুদ্ধে কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব। এবার একটি কোশ্চেন দেখো, বলছে দেখাও যে সংরক্ষী বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়, অর্থাৎ গতিশক্তি এবং স্থির শক্তির যোগফলটা ধ্রুবক হয়, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা একটু আগে সংরক্ষী বলে যে প্রপার্টিজ পড়েছিলাম, সেখানে এখানে শুধুমাত্র প্রথম প্রপার্টিজটা লাগাবো, যে সংরক্ষী বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অন্তিম ও প্রাথমিক অবস্থানের উপর নির্ভর করে। মনে করি একটা বস্তুকণা এ থেকে বি তে যাচ্ছে এই পথ বরাবর। এবার বস্তুকণাটি যাত্রাপথে কোনো এক মুহূর্তে বেগ হলো ভি, এবং সেই ক্ষুদ্র অংশটা মানে যেখানে বেগ ভি ছিল সেটা যদি আমরা ডিআর ক্ষুদ্র দূরত্ব ধরি, এবং এফ হচ্ছে একটা সংরক্ষী বলের ক্রিয়ায় ওই বেগটি সে লাভ করেছে, তাহলে আমরা লিখতে পারি কৃতকার্য ডিডব্লিউ সমান এফ ডট ডিআর। এখন এফ ডট ডিআর এর ক্ষেত্রে এফ সমান আমরা লাগাবো এম ইন্টু এ ইন্টু ডিআর। এখন এ সমান হয় ডিভি বাই ডিটি, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি ইন্টু ডিআর সমান লিখতে পারি এম ইন্টু ডিআর বাই ডিটি
ইন্টু ডিভি সমান এম ইন্টু ভি ডট ডিভি। এটা আকারে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সমান এম ইন্টু ডি অফ হাফ অফ ভি স্কোয়ার। এবার ডি অফ হাফ অফ ভি স্কোয়ার কথার অর্থ এই ভি স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি দেওয়া আছে, তাহলে কারোর রেসপেক্টে একটা করতে হবে। তাহলে যদি আমরা এটাকে ভি এর রেসপেক্টে করি, তাহলে দেখো ডিডি ভি অফ হাফ অফ ভি স্কোয়ার ইন্টু একটা এখানে ডিভি লিখেছিলাম বলে এখানে একটা ডিভি গুণ করে দিলাম। এটা করলে হবে হাফ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ভি স্কোয়ারের ডেরিভেটিভ ভি এর রেসপেক্টে করলে হবে 2 ইন্টু ভি ইন্টু থাকবে কত ডিভি, তাহলে 2 2 কেটে গেলে ভি ডিভি, তাহলে সেই জন্য সেই ভি ডিভিটাকে আমরা এইভাবে লিখতে পারি। ডেরিভেটিভের সাধারণ রুল মনে রাখতে হবে, এক্স এর রেসপেক্টে যখন হয় ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সেরকম এখানে ডি অফ হাফ ভি স্কোয়ার ছিল, তাহলে আমাকে ভি এর রেসপেক্টে করতে হবে বলে ডিভি নিচে দিলাম, সেখানে একটা ডিভি এক্সট্রা গুণ করে দিলাম, তাহলে আমার পুরোপুরি এই ফরম্যাটে চলে এলো। তাহলে তখন আমরা এটা রুলটা লাগাতে পারবো, তাহলে সেভাবে এলো এম ইন্টু ডি অফ হাফ অফ ভি স্কোয়ার। এখন তাহলে এ থেকে বি তে নিয়ে যেতে সম্পূর্ণ কৃতকার্য ডব্লিউ সমান আমরা ইন্টিগ্রেশন চাপাবো, ইন্টিগ্রেশন এম অফ ভি ইন্টু ডিভি করে দাও, ভেক্টর চিহ্নটা উঠিয়ে দাও, ভি আর ডিভির মধ্যবর্তী কোণ যেহেতু একই দিকে আছে সেজন্য cos 0 হয়ে যাবে, সেটা 1 হয়ে যাবে। মানে দুটো ভেক্টরের যদি একই দিকে থাকে তাহলে a ডট বি সমান হচ্ছে মড a মড b cos 0 ডিগ্রি সমান হয়ে যাবে ab, এই জন্য এটা লাগানো হলো। তাহলে a থেকে b তে গেছে, তাহলে a টু b পুরো কৃতকার্য বার করব। এবার a বিন্দুতে বস্তুকণার বেগ যদি আমরা va ধরি এবং b বিন্দুতে বস্তুকণার বেগ যদি vb ধরি, তাহলে কৃতকার্য w সমান আমরা লিখতে পারি va টু vb m ইন্টু v ইন্টু dv। এবার vdv এর ইন্টিগ্রেশন বা সমাকলন কত হবে সেটা বার করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা ইকুয়াল টু 0 হবে যখন এখানে কোনো একটা কিছু লিমিট দেওয়া থাকবে, অর্থাৎ এটা যদি a টু b কিছু লিমিট দেওয়া থাকে তখন এটা 0 হবে এবং এখানে লিমিট বসবে, এখানে উপরে বসবে b আর নিচে বসবে a, এইভাবে আসে। তাহলে এটা করলে তাহলে এখানে v এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আসবে m কনস্ট্যান্ট বাইরে চলে গেল v টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই n প্লাস 1 মানে 1 প্লাস 1 আর লিমিট বসে যাবে va থেকে vb পর্যন্ত, তাহলে এটা হয়ে গেল হাফ m ইন্টু ভি স্কোয়ার লিমিট va টু vb। তাহলে প্রথমে vb বসবে, তাহলে এটা হয়ে যাবে হাফ m হোল ইন্টু vb এর স্কোয়ার মাইনাস va এর স্কোয়ার, অর্থাৎ প্রথমে v এর জায়গায় vb বসাও, তারপরে মাইনাস অফ v জায়গায় va বসাও, দিলে এই রাশিমালাটা আসবে। তাহলে কৃতকার্য সমান যে গতিশক্তির পরিবর্তন এটা আমরা পড়েছি। আচ্ছা, এবার আমাদের বার করতে হবে কি স্থিতিশক্তি। স্থিতিশক্তি বার করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে, যে কোনো সংরক্ষী বলের বিরুদ্ধে যখন কার্য হয় সেই কার্যটাকে আমরা একটা নেগেটিভ স্থিতিশক্তি বা নেগেটিভ পোটেনশিয়াল আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এফ ডট ডিআর সমান আমরা লিখতে পারি মাইনাস অফ ডিইউ আকারে। এখন এ বিন্দুতে বস্তুকণার শক্তি বা স্থিতিশক্তি যদি ইউ এ হয় এবং বি বিন্দুতে বস্তুকণার স্থিতিশক্তি যদি ইউ বি হয়, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত? স্থিতিশক্তির পরিবর্তন সমান হবে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর কোথা থেকে কোথায় a টু b
সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিইউ এ টু বি। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিইউ এর ইন্টিগ্রেশন কত হবে, শুধুমাত্র ইউ, এবং লিমিট বসিয়ে দাও, এটা বি এটা এ। তাহলে প্রথমে আসবে বি, তাহলে মাইনাস অফ ইউ বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কত ইউ এ। মানে প্রথমে আপার লিমিট বসবে, পরে মাইনাস অফ লোয়ার লিমিট, সেজন্য প্রথমে যেহেতু মাইনাস ছিল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা এসছে। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন সমান আমরা কি জানি, কৃতকার্য। যে কোনো শক্তির পরিবর্তন সমানই কৃতকার্য। সুতরাং আমরা লিখতে পারি ইউ এ মাইনাস ইউ বি সমান হাফ অফ এম ইন্টু ভিবি এর স্কোয়ার মাইনাস ভিএ এর স্কোয়ার। অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস হাফ এম ইন্টু ভি এর স্কোয়ার সমান আমরা লিখতে পারি বি বিন্দুতে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হাফ এম ভি এর স্কোয়ার। অর্থাৎ এ বিন্দুতে মোট যা শক্তি বি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ সমান। সুতরাং আমরা বলতে পারি যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান হচ্ছে ধ্রুবক। এবার দেখো অসংরক্ষী বল। যে সংস্থায় বাধাজনিত বল উপস্থিত থাকে সেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না, বরঞ্চ শক্তি নষ্ট হয়ে যায়, সেরকম সংস্থাকে আমরা অসংরক্ষী সংস্থা বলবো, এবং ওই বাধাজনিত বলকে আমরা বলবো কি অসংরক্ষী বল। যেমন উদাহরণ হলো ঘর্ষণ বল। এরপর একটা কোশ্চেন দেখো, বলছে নদতল বেয়ে একটি বস্তু নামতে শুরু করলো। নদতলের উপরের অর্ধেকটি মসৃণ ও নিচের অর্ধেকটি অমসৃণ। নদতলের নতিকোণ যদি 30 ডিগ্রি হয় এবং বস্তুটি নিচে এসে পৌঁছানোর মাত্র যদি বস্তুটি থেমে যায় বা স্থির হয়ে যায়, তাহলে দেখাও যে অমসৃণ অংশের ঘর্ষণজনিত বাধা বস্তুর ওজনের সঙ্গে সমান। মনে করি এটি একটি নদতল, সেই নদতলের উপরের অর্ধেক অর্থাৎ এটা যদি মধ্যবিন্দু ধরো, এটা হচ্ছে মসৃণ আর নিচেরটা হলো অমসৃণ। নতিকোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং নদতলের দৈর্ঘ্য যদি আমরা 2L ধরি, তাহলে L দৈর্ঘ্য হচ্ছে মসৃণ এবং পরবর্তী L দৈর্ঘ্য হচ্ছে অমসৃণ। নদতলের উচ্চতা h হলে h/2L সমান sin 30 ডিগ্রি সমান হাফ, তাহলে h সমান হয়ে গেল L। এবার নদতলের শীর্ষে থাকাকালীন বস্তুর স্থিতিশক্তি কত, mgh। আর যখন বস্তু কণাটি নদতল বরাবর একদম নেমে এই জায়গায় পৌঁছে গেল, তখন ঘর্ষণের বিরুদ্ধে যে কৃতকার্য হবে সেই কৃতকার্য সমান হবে স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে বস্তু কণা যখন এখানে চলে এলো তখন স্থিতিশক্তি 0, আর এখানে স্থিতিশক্তি কত mgh, অর্থাৎ শীর্ষের স্থিতিশক্তি mgh, এবং নদতলের শেষ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি ইকুয়াল টু 0। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে mgh সমান F ইন্টু L। এবার যেহেতু h সমান L, সুতরাং mgL ইকুয়াল টু F ইন্টু L। LL কেটে দিলে ঘর্ষণ বল ইকুয়াল টু হয়ে গেল কত mg। অর্থাৎ ঘর্ষণজনিত বাধা বল বস্তুর ওজনের সাথে সমান, এটা প্রমাণিত হলো। এরপর একটা কোশ্চেন দেখো, বলছে m ভরের একটি বস্তুকে v গতিবেগে অনুবেগের সাথে আলফা কোণে আনত একটি অমসৃণ নদতল বরাবর উপরের দিকে ঠেলে দেওয়া হলো। বস্তু নদতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ধরে নিয়ে
প্রথম ক্ষেত্রে বস্তুটি থামার আগে নলাতল বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি যদি একই নলাতল বরাবর তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে তাহলে এই ওঠানামায় মোট কতখানি কার্য সম্পাদিত হবে, এবং নলাতলটি মসৃণ হলে ওই মোট কৃতকার্যের পরিমাণ কত। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। প্রথম ক্ষেত্রে যদি ভাবি তাহলে বস্তুটিকে ভি বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে একটা নলাতল বরাবর অমসৃণ নলাতল বরাবর ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে বস্তুটি যখন নলাতলের কোনো একটা বিন্দুতে পৌঁছাবে তখন তাহলে তার অন্তিম বেগ কত হবে, 0। তার কারণ ভি বেগে ছুড়ে দেওয়া হয়েছে, সে কতটা দূরত্ব যাবে সেটা বলে দেওয়া নেই। তাহলে মনে করি এক্স দূরত্ব গিয়ে থেমে যাবে। এখন বস্তু কণাটিকে কত বেগে ছুড়ে দেওয়া হয়েছিল, ভি বেগে। তাহলে যদি ভি বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে এম ভরের বস্তু ছিল, তার নিচের দিকে ওজন কত, mg। এই নতিকোণটা দেওয়া আছে আলফা, তাহলে এদিকে একটা বলের উপাংশ কাজ করবে, সেটা হবে mg sin আলফা। এদিকে একে ভি বেগে ছুড়ে দেওয়া হয়েছে, আর এখানে লম্ব প্রতিক্রিয়া আছে n, সেটা সমান হয়ে যাবে mg cos আলফা, কারণ এই অ্যাঙ্গেলটাও কত, আলফা। এখন তাহলে বস্তুটি যদি x দূরত্ব যাওয়ার পর থেমে যায় তাহলে তার অন্তিম বেগ 0। তাহলে কৃতকার্য সমান কি, গতিশক্তির পরিবর্তন সমান হাফ এম ভি স্কোয়ার। আবার এই কৃতকার্য সমান, তাহলে বস্তুটি যখন উপরের দিকে উঠছে তাহলে ঘর্ষণ বল পিছনের দিকে, তাহলে সমান লিখতে পারি আমরা mg sin আলফা নিচের দিকে বল প্লাস ঘর্ষণ বল হোল ইন্টু কত, এক্স, কারণ কৃতকার্য সমান বল ইন্টু সরণ। এবার হাফ এম ইন্টু ভি স্কোয়ার সমান mg sin আলফা প্লাস এফ সমান মিউ ইন্টু নর্মাল রিয়াকশন মানে লম্ব প্রতিক্রিয়া mg cos আলফা এত ইন্টু এক্স। তাহলে এক্স সমান হবে এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু mg sin আলফা প্লাস মিউ mg cos আলফা সমান ভি স্কোয়ার বাই 2g হোল ইন্টু sin আলফা প্লাস মিউ cos আলফা। এখানে বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে mgx sin আলফা। এবার 2 নম্বর কেসটা বলেছে দেখো যে বস্তুটি নলাতল বরাবর যতটা উঠেছিল আবার ততটাই নেমে গেছে, অর্থাৎ তার প্রাথমিক অবস্থানে ফিরে এসেছে। তাহলে এই মোট ওঠানামায় তার কৃতকার্য কত। তাহলে এখানে দেখো বস্তুটি যতটা উঠেছিল ততটাই নেমে এসছে, তাহলে সরণ শূন্য, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য শূন্য, কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য থাকবে, কারণ উপরে ওঠার ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য যা ছিল নিচে নামার ক্ষেত্রেও তাই হবে, কারণ উপরে ওঠার সময় ঘর্ষণ বল পিছনের দিকে ছিল, আবার যখন নিচে নামবে তখন তার গতির বিরুদ্ধে অর্থাৎ উপরের দিকে থাকবে। তাহলে যখন উপরে উঠছিল তখন ঘর্ষণ বল F1 যদি ধরি, আবার যখন নিচে নামবে তখন ঘর্ষণ বল যদি F2 ধরি, মোট কৃতকার্য সমান হবে F1x প্লাস F2x। তাহলে F1 এবং F2 এর মান তো সমান, কারণ ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু একই আছে তাহলে ঘর্ষণ বলের মান সেম হবে। তাহলে এটা হয়ে যাবে মিউ mg cos আলফা হোল ইন্টু এক্স, সঙ্গে একটা 2 দিয়ে দাও। তাহলে এই কৃতকার্য সমান 2 মিউ mg cos আলফা ইন্টু এক্স এর মান বেরিয়েছে ভি স্কোয়ার বাই 2g হোল ইন্টু sin আলফা
প্লাস মিউ cos আলফা সমান হবে মিউ m ইন্টু ভি স্কোয়ার বাই, আচ্ছা এটা ইন্টু cos আলফা বাই হবে জি, জি কেটে গেল, টু কেটে গেছে, তাহলে থাকবে শুধুমাত্র sin আলফা প্লাস মিউ cos আলফা। এবার দেখো যদি নলতলটি মসৃণ হয় তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে নলতলটি মসৃণ হলে মিউ ইকুয়াল টু 0, তাহলে কৃতকার্য ইকুয়াল টু হবে 0। এবার একটা কোশ্চেন দেখো, বলছে দেখো যে সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য, এবার একটা কোশ্চেন দেখো বলছে সংরক্ষী বলের ক্রিয়ায় বদ্ধপতি কৃতকার্য 0। তাহলে কিভাবে করব দেখো, ধরো কোনো একটা বস্তুকে যদি আমরা অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে বস্তুকণাটি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাচ্ছে তখন যে কৃতকার্য হয় সেই কৃতকার্যটাকে আমরা ধরি ঋণাত্মক কৃতকার্য। এবার বস্তুকণাটি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে আবার ভূমির দিকে ফিরে আসে তখন অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানে, সেজন্য এটাকে ধরা হয় কি ধনাত্মক কৃতকার্য। এবার তাহলে এই পথটি যেহেতু এরা বদ্ধপথ পরিভ্রমণ করছে, তাহলে আমাদের বদ্ধপথে মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য সমান, তাহলে উপরের দিকে যখন উঠেছিল তখন ঋণাত্মক কৃতকার্য, সেই কৃতকার্য সমান আমরা ধরে নিই তাহলে কত মাইনাস অফ mgh, ধরে নাও m ভরের বস্তুকণা এই উচ্চতা পর্যন্ত উঠেছিল, আবার যখন বস্তুকণাটি সেখান থেকে নিচে নামছে সে আবার এই উচ্চতায় নামবে, তখন তাহলে যে কৃতকার্যটা হবে সেটা হবে কত mgh। তাহলে মোট কৃতকার্য হবে মাইনাস অফ mgh প্লাস mgh সমান 0। আবার একই রকম ভাবে ধরে নাও একটা বস্তু A থেকে B তে গেল, একটা পথ হচ্ছে এই পথ বরাবর আর একটা ধরো এই পথ বরাবর ফিরে এলো, তাহলে এই পথে গেল, এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ। এই বিন্দুতে বস্তুকণার বেগ যদি আমরা VA ধরি, এবং B বিন্দুতে বস্তুকণার বেগ যদি আমরা VB ধরি, কোন একটা সংরক্ষী বলের ক্রিয়ায় এই বেগরা অর্জন করেছে, তাহলে 1 নম্বর পথে কৃতকার্য ইকুয়াল টু হাফ m VB স্কোয়ার মাইনাস V এর স্কোয়ার, অর্থাৎ অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি সমান হচ্ছে কৃতকার্য 1 নম্বর পথে। আর 2 নম্বর পথে কৃতকার্য ইকুয়াল টু হবে হাফ m ইন্টু V এর স্কোয়ার মাইনাস VB এর স্কোয়ার। তাহলে সম্পূর্ণ পথে মোট কৃতকার্য ইকুয়াল টু হাফ m কমন নিলে VB এর স্কোয়ার মাইনাস V এর স্কোয়ার প্লাস V এর স্কোয়ার মাইনাস VB এর স্কোয়ার। VB স্কোয়ার VB স্কোয়ার V স্কোয়ার V স্কোয়ার কেটে দাও, তাহলে মোট কৃতকার্য কত হবে 0। সুতরাং আমরা বলতে পারি সংরক্ষী বলের ক্রিয়ায় যে কোনো বদ্ধ পথে সর্বদা কৃতকার্য 0 হবে। পরের কোশ্চেনটা দেখো, বলছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আনত একটি রাস্তা বরাবর m ভরে একটি গাড়ি স্থির দ্রুতি v নিয়ে উঠছে,
যদি রাস্তা এবং গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে দেখা হয় যে ওই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা P সমান VmG হোল ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে এখানে অঙ্কটা করব কি করে দেখো, ধরে নাও কোনো একটা গাড়ি এই নদতল বরাবর উপরের দিকে উঠছিল, তাহলে এখানে নদতলের নতিকোণ দেওয়া আছে কত, থিটা। তাহলে গাড়ি যখন উপরের দিকে উঠছিল তখন তার এদিকে একটা বলের কাজ করবে, সেটা হচ্ছে mg সাইন থিটা, আর এদিকে একটা ঘর্ষণ বলও কাজ করবে, সেই ঘর্ষণ বল হয়ে যাচ্ছে কত, ধরলাম F। তাহলে এদিকে লম্ব প্রতিক্রিয়া n, আর এদিকে উপাংশ বিভাজন করলে এটা আসবে mg cos থিটা, কারণ মোট ওজন এদিকে mg এবং এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে গাড়িটি যখন উপরের দিকে ভি বেগে যাচ্ছে তাহলে নিচের দিকে মোট বল কত, mg sin থিটা প্লাস ঘর্ষণ বল। তাহলে ক্ষমতা ইকুয়াল টু আমরা জানি বল ইনটু বেগ। তাহলে নিচের দিকে মোট বল কত, mg sin থিটা প্লাস ঘর্ষণ বল F হোল ইনটু ভি সমান হচ্ছে mg sin থিটা ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে মিউ ইনটু n হোল ইনটু ভি, আবার n সমান হচ্ছে mg cos থিটা সমান mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা হোল ইনটু ভি সমান ভি mg কমন নিলে এটা আসবে sin থিটা প্লাস মিউ cos থিটা। এবারে একটা কোশ্চেন দেখো, বলছে একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে। তাহলে আমরা জানি যে গতিশক্তি কে যদি আমরা k ধরি সেটা সমান হয় ভরবেগের স্কোয়ার বাই 2m। এই রিলেশনটা আমরা আগে পড়েছিলাম। তাহলে ভরবেগ বাড়িয়েছে 100%, তাহলে গতিশক্তি কত বাড়বে, তাহলে গতিশক্তি প্রপোর্শনাল টু কি, ভরবেগের স্কোয়ার। আচ্ছা এখানে দেখো ভরবেগ 100% বাড়িয়েছে, তাহলে 100% কথার অর্থ 100/100 সমান কত, 1। অর্থাৎ আগে ভরবেগ 1 হলে পরে ভরবেগ 2 হবে। অর্থাৎ অন্তিম যদি আমরা গতিশক্তি k ড্যাশ ধরি মাইনাস প্রাথমিক গতিশক্তি k বাই প্রাথমিক গুণিতক 100 সমান হচ্ছে গতিশক্তির শতকরা পরিবর্তন। সুতরাং তাহলে k ড্যাশ মানে হচ্ছে পরেরটা, তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস 1/1 হোল ইন্টু 100 সমান হয়ে যাবে 300%। অর্থাৎ গতিশক্তি শতকরা 300 বেড়ে যাবে। এবার একটা কোশ্চেন দেখো, বলছে একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার টেনে বাড়ানো হলো, এতে সঞ্চিত স্থির শক্তি হলো ইউ। যদি স্প্রিংটিকে 10 সেন্টিমিটার বাড়ানো হয় তাহলে স্থির শক্তি কত হবে। তাহলে এর সলিউশন করবো এইভাবে, আমরা জানি স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান হয় কত, হাফ কে এক্স স্কোয়ার, এটাই স্থির শক্তির রূপে সঞ্চিত থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন 2 সেন্টিমিটার টেনে বাড়ানো হয়েছিল তখন সঞ্চিত স্থির শক্তি কত, ইউ। তাহলে ইউ সমান আমরা লিখতে পারি হাফ কে ইন্টু 2 এর স্কোয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিংটিকে যখন 10 সেন্টিমিটার বাড়ানো হলো তখন স্থির শক্তি কত হবে। তাহলে 10 সেন্টিমিটার বাড়ানোর সময় স্থির শক্তি যদি ইউ ড্যাশ হয় সেটা সমান হয়ে যাবে হাফ কে ইন্টু 10 এর স্কোয়ার। এবার হাফ কে এর মান প্রথম যে রিলেশনটা বেরিয়েছিল সেখান থেকে বসিয়ে দাও, তাহলে ইউ ড্যাশ সমান হবে ইউ বাই 2 স্কোয়ার ইন্টু 10 এর স্কোয়ার সমান 100 ইউ বাই 4, 4 25 100, তাহলে এটা হয়ে যাবে কত, 25 ইউ।
এবার একটা কোশ্চেন দেখো, বলছে 10 কেজি ভরে একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়। ব্লকটির ত্বরণ কত? তাহলে ঊর্ধ্বমুখী বল ইন্টু সরণ সমান দেওয়া আছে 230 জুল। তাহলে ঊর্ধ্বমুখী বল সমান হচ্ছে 230 বাই সরণ হচ্ছে 2 মিটার সমান হচ্ছে 115 নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে? সমান হচ্ছে বল বাই ভর সমান হচ্ছে 11.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ব্লকটির ত্বরণ সমান হচ্ছে ঊর্ধ্বমুখী ত্বরণ মাইনাস অভিকর্ষজ ত্বরণ জি সমান হবে 11.5 মাইনাস অভিকর্ষজ ত্বরণ 10 সমান হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে স্থির শক্তির পরিমাণ হয় 100 জুল। যদি স্প্রিংটিকে আরো 2 সেমি প্রসারিত করা হয় তাহলে বর্ধিত স্থির শক্তির পরিমাণ কত হবে? তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথম কাজ আমাদের জানি আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার সমান দেওয়া আছে 100 জুল। এবার 100 জুল যেটা সেটা 2 সেন্টিমিটার প্রসারিত করার জন্য দেওয়া আছে। তাহলে এটাকে আমরা 2 ইন্টু 10⁻⁻² মানে মিটারে কনভার্ট করলাম তার স্কোয়ার, এটা ইকুয়াল টু 100 জুল। এখন বলছে আরো 2 সেমি প্রসারিত করেছে, মানে দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি যদি আমরা ইউ ড্যাশ ধরি, সেই ইউ ড্যাশ সমান হবে হাফ কে ইন্টু 4 ইন্টু 10⁻⁻² এর স্কোয়ার। তাহলে ইউ ড্যাশ বাই 100 সমান 4 ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16/4 সমান 4। তাহলে ইউ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 400 জুল। তাহলে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ সমান 400 মাইনাস আগে ছিল কত 100 সমান 300 জুল। এবার একটা কোশ্চেন দেখো, বলছে একটি এম ভরের একটি স্থির বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো, টি সময় পর বস্তুটির গতিশক্তি কত হবে? তো কিভাবে করবো দেখো, যদি পি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তু যদি এ ত্বরণ সৃষ্টি হয় তাহলে পি সমান আমরা জানি কি এম ইন্টু এ। আচ্ছা, এবার টি সময় পর বস্তুর গতিশক্তি কত হবে? তাহলে প্রথমে বস্তুটা তো স্থির ছিল, তাহলে টি সময় পর বস্তুটি যে বেগ লাভ করবে সেই বেগ সমান ভি সমান আমরা কি জানি এ ইন্টু টি। এখানে এ সমান হচ্ছে পি বাই এম, তাহলে ভি ইকুয়াল টু হলো পি ইন্টু টি বাই এম। তাহলে গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় বসাবো ভি স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার সমান হয়ে যাবে পি স্কোয়ার টি স্কোয়ার বাই 2m। একটা m এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো, বলছে দুটি বস্তু কণার ভর যথাক্রমে m ও 4m, তাদের গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কি হবে? তো আমরা গতিশক্তি এবং রৈখিক ভরবেগের যে রিলেশন জানি, সেটা কি জানি যে গতিশক্তি যদি আমরা ই ধরি তাহলে ই সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, যেখানে পি হচ্ছে ভরবেগ। তাহলে আমাদের বস্তু কণার ভর দেওয়া আছে এবং গতিশক্তির অনুপাত দেওয়া আছে, তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? তাহলে E1
বাই E2 সমান P1 স্কয়ার বাই 2m1 ইন্টু 2m2 বাই P2 এর স্কয়ার। এবার দেখো m1 এবং m2 এর জায়গায় আমরা বসাবো কত m এবং 4m, তাহলে সমান হবে P1 স্কয়ার বাই P2 স্কয়ার ইন্টু 2 এখানে কেটে দাও, তাহলে m2 এর জায়গায় বসাবো 4m আর m1 এর জায়গায় বসাবো m, তাহলে mm কেটে গেল। তাহলে আমরা দেখতে পেলাম P1 স্কয়ার বাই P2 স্কয়ার সমান E1 বাই 4E2। তাহলে E1 এবং E2 এর অনুপাত কত দেওয়া আছে 2:1, তাহলে এটা হয়ে যাবে 2/4 সমান 2 দুনে 4, তাহলে 1/2, তাহলে P1 বাই P2 ইকুয়াল টু হবে √1/2 ইকুয়াল টু 1/√2। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি m ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় ওঠে, কত উচ্চতায় ওই বস্তুর গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে? তাহলে মনে করি প্রাথমিক বেগ u, তাহলে প্রাথমিক গতিশক্তি কত হবে equal to half m u স্কয়ার। এখন যেহেতু বস্তুটি এই উচ্চতায় ওঠে, তাহলে u এর মান কত সেটা আমরা বার করব। বস্তুটি যদি এই উচ্চতায় ওঠে তাহলে তার অন্তিম বেগ ইকুয়াল টু 0, প্রাথমিক বেগ ছিল u, তাহলে আমরা যে সমীকরণ লাগাবো সেটা লাগাবো 0 স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, এখান থেকে u ইকুয়াল টু পাবো √2gh, তাহলে প্রাথমিক গতিশক্তি হবে হাফ m ইন্টু u স্কয়ার মানে 2gh, তাহলে 2 কেটে গেলে হচ্ছে কত mgh। এখন বলছে যে কত উচ্চতায় ওই বস্তুর গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে। মনে করি h' উচ্চতায় গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে, তাহলে h এর উচ্চতায় বেগ কত হবে সেটা প্রথমে বার করে নিই। তাহলে পুরো টোটাল উচ্চতাটা দেওয়া ছিল কত h, তাহলে ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে h' পর্যন্ত বা h এর উচ্চতা, তাহলে এখানে বেগ ধরে নিলাম v, প্রাথমিক বেগ ছিল u ইকুয়াল টু কত √2gh, তাহলে এখানে লাগাবো v স্কয়ার ইকুয়াল টু 2gh মাইনাস 2 ইন্টু g ইন্টু h', তাহলে এটা সমান হচ্ছে তাহলে 2g হোল ইন্টু h মাইনাস h', তাহলে h' এর গতিশক্তি কত হাফ m ইন্টু v স্কয়ার মানে 2g হোল ইন্টু h মাইনাস h' সমান প্রাথমিক মানের 75%, তাহলে প্রাথমিক মান যেটা ছিল সেটা হচ্ছে mgh, তাহলে তার 75% বলতে 3/4 অংশ, অর্থাৎ 3/4 mgh। তাহলে এখান থেকে m কাটো g কাটো, m কাটো g কাটো, তাহলে এখানে 2 কেটে দাও, তাহলে h মাইনাস h' সমান 3/4 h, তাহলে h' ইকুয়াল টু হচ্ছে h মাইনাস 3/4 h সমান হচ্ছে h/4, অর্থাৎ h' ইকুয়াল টু h/4 উচ্চতায় গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে, অর্থাৎ অপশন নাম্বার সি।
এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।